পড়ছি নিউজতন্ত্র পড়ছি সেই নিউজতন্ত্রের উপর পি, এটা হচ্ছে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ টানা হয়ে গেছে পরস্পরের সঙ্গে লম্ব হবে। মনে করলাম শূন্যে পি একটি বিন্দু, মূল বিন্দু ও থেকে পি এর দূরত্ব ধরলাম আর ধরলাম এটা আপাতত, এটা আমাদের এই নিউজতন্ত্রে কোনো কাজ নেই, জাস্ট ধরা হলো যে এটা আর। এইবারে পি বিন্দু পর্যন্ত পৌঁছাতে হলে আমাদেরকে এক্স ওয়াই জেড এবং তিনটি অক্ষ বরাবর কিছুটা পথ অতিক্রম করতে হবে। তাহলে কার্টেসীয় নিউজতন্ত্রে আমরা দেখেছি যে এক্স অক্ষ বরাবর কিছুটা যাব, তারপর এক্স অক্ষের সঙ্গে লম্ব হবে অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরালে আমরা কিছুটা যাব, তারপর জেড অক্ষের সমান্তরালে এক্স ওয়াই তলের সঙ্গে লম্ব হবে আমরা কিছুটা দূরত্ব যাবো, তাহলে এখানে পৌঁছাবো। কিন্তু আমরা এইটাকে এক্স বলছি, এই যে ও এ বি পি এগুলো এই বিন্দুগুলো বলছি, তাহলে এবার এইটাকে এক্স বলছি, ও এ মানে এক্স অক্ষ বরাবর যতটা দূর গেলাম, ওপি সমান ওয়াই বলছি, ওয়াই অক্ষ বরাবর যতটা দূর গেলাম, আর বিপি সমান জেড বলছি, জেড অক্ষ বরাবর যতটা দূর গেলাম। কিন্তু আমাকে বলছে যে এটা বেলনাকার নিউজতন্ত্র অর্থাৎ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী বোঝাতে হবে। তাহলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই জেড ধরা হয় না, কি ধরা হয়? রো ধরা হয়, রো। এক নম্বর হচ্ছে রো একটি চলরাশি ধরা হয়, সেই রো চলরাশিটা কোথায় না এক্স ওয়াই তলে যেটা আর এর কাজ করে, টু ডাইমেনশনাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যেটা এটা এক্স আর এটা ওয়াই মনে পড়ছে, সেখানে একটাকে আর ধরা হতো না আর এটাকে থিটা ধরা হতো। এই আরটা হচ্ছে এখানে রো এর কাজ করছে, এই রোটা এই আর এর কাজ করছে, অর্থাৎ এক্স ওয়াই তলে বিচরণের জন্য এক্স ওয়াই তলে কত দূর যাচ্ছে সেটা জানানোর জন্য রো। এখানে বলছিলাম না আর দৈর্ঘ্যের একটি পথ, তাহলে যদি থিটা কোণে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে যদি আর দৈর্ঘ্যের পথ যায় তাহলে আমরা পি তে পৌঁছাতে পারি। বলো এখান থেকে বলতে পারি তো এক্স অক্ষের সঙ্গে ধনাত্মক থিটা, অবশ্যই এদিকটা ঋণাত্মক থিটা কোণে যদি আর দূরত্ব যায় তাহলে আমরা পি বিন্দুতে পৌঁছাই, বলতে পারি তো? ইয়েস অর নো? তাহলে এখানেও বলতে পারি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে পজিটিভ থিটা কোণে যদি রো দূরত্ব যায় তাহলে বি বিন্দুতে পৌঁছাবো, বলতে পারি কিনা? তাহলে এখন দেখো এখানে কিছু নতুন শেখার নেই, তাহলে আমরা বললাম রো cos থিটা x সমান রো cos থিটা, আরে ভূমি রে বাবা এটা, তাহলে x সমান হয়ে গেল কত? রো cos থিটা, আর y সমান বলো রো sin থিটা, আর z সমান z। এই যে z এই অক্ষ বরাবর কত সরল, এটা z ধরে নেওয়া আছে, ঠিক আছে? এবারে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত ধরবো? রো স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস রো স্কয়ার cos স্কয়ার, এটা ভুল করছি, x আগে দিয়েছি তাহলে cos স্কয়ার আর y পরে দিয়েছি আর রো স্কয়ার sin স্কয়ার থিটা, তাহলে কত হলো? রো স্কয়ার কমন নি না, রইবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, রইলো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তাহলে কত হলো? রো স্কয়ার। তাহলে রো সমান কত? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে? এইটা তাহলে আমাদের এইটা হলো নির্দেশতন্ত্র এবং তার হলো আরেকটা সম্পর্ক, এই পয়েন্টটাকে বলা হচ্ছে রো থিটা জেড, ঠিক আছে? এই হলো বেলনাকার নির্দেশতন্ত্র। অর্থাৎ আমাকে যদি এখন বলে রো থিটা জেড পয়েন্টে পৌঁছাও, রো থিটা জেড পয়েন্টে পৌঁছাও, তাহলে আমি কি করব? এক্স, ভালো করে শুনবে, রো থিটা জেড পয়েন্টে পৌঁছাতে চাই, রো থিটা, থিটা মানে এক্স অক্ষের সঙ্গে কোণ, তাহলে এক্স অক্ষের সঙ্গে থিটা কোণে রো দূরত্ব যাব মানে বি তে পৌঁছাবো, তারপরে বাকি রইল কি জেড, রো থিটা হয়ে গেছে জেড, তাহলে জেড করলে কি করব বলো? তারপরে যেখানে আছি সেখানে এক্স ওয়াই তলের সঙ্গে লম্ব হবে অর্থাৎ জেড অক্ষ বরাবর আমরা পজিটিভ জেড, অবশ্যই যদি নেগেটিভ দেওয়া থাকে নেগেটিভ, যদি -5 দেওয়া থাকে, এটা যদি -5 দেওয়া জেড তাহলে নিচের দিকে যাব। তো যাই হোক আমরা জেড অক্ষ বরাবর ওই দূরত্বটা যাব, তাহলে আমাদের নির্দেশতন্ত্রের গল্পটা কমপ্লিট হলো।
এটা হচ্ছে বেলনাকার নির্দেশান্তর, কিভাবে হবে সেটা বলে দিলাম। যদি বলতাম এক্স অক্ষ বরাবর সরণের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার তাহলে কি লিখতাম বলো? যার সাপেক্ষে সে নিচে যাবে, যার সাপেক্ষে সে নিচে, যেমন সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার ডিভি বাই ডিটি। অ্যাকচুয়ালি ডিভি বাই ডিটি বলা চলে না, আমাদেরকে বলতে ডিভি ডিটি, ঠিক আছে? আর এটাকেই তো আমরা ত্বরণ বলছি, তাহলে উল্টে লিখলাম ত্বরণ সমান ডিভি ডিটি। যদিও এখানে বসাতে হবে লিমিট, লিমিটটা তোমরা এখনো বোঝো না। মানে এই ব্যবধানগুলো এগুলো কি বড় বলেছিলাম না ক্ষুদ্র বলেছিলাম? ডিটি স্যার ক্ষুদ্র। হ্যাঁ, ক্ষুদ্র ব্যবধান বলেছিলাম। তাহলে এই ক্ষেত্রে আর একটা জিনিস লেখা যায়, লিমিট ডিটি টেন্ডস টু 0 ডিভি ডিটি সমান হচ্ছে এই রকম লেখা যায় বা লেখা হয়, এটাই পারফেক্ট। এখানেও ওই রকমই হবে, কিন্তু এটার কারণে আলাদা করে মান তো নয়, এবং এটা তোমাদের সহজবোধ্য নয়, কারণ এই রকমের ফাংশন তোমরা পাওনি, খুব কম পেয়েছো, এইবারে পাবে। এবং ওটা আমরা অভ্যস্ত নই, আমরা জানি সময়ের সঙ্গে বেগ পরিবর্তন হয়, বল প্রয়োগ করলে সময়ের সঙ্গে বেগ পরিবর্তন, দূরত্বের সঙ্গে বেগ পরিবর্তন হয়, এরকমটা আমাদের খুব একটা প্রচলিত ধারণা নেই, ঠিক আছে? আরেকটা एग्जांपल দিচ্ছি, সময়ের সাপেক্ষে সরণের হার, সময়ের সাপেক্ষে সরণের হার, তাহলে কার সাপেক্ষে? সময়ের। সরণের হার মানে তাহলে dx dt, বুঝতে পারা গেল dt কেন নিচে? বুঝতে পারা গেল? হ্যাঁ, সময়ের সাপেক্ষে, অর্থাৎ ক্ষুদ্র সময়ের ব্যবধানে সরণের বেগ কতটা পরিবর্তন হলো, এইটাকে লিমিট ডিটি টেন্ডস টু 0 যদি বসাই, তাহলে এটাকে বলা যাবে ভি, মানে বেগ। সময়ের সাপেক্ষে সরণের হার, এটাকে বলা হয় বেগ। তাহলে এই ডেফিনিশনটা কিরকম দাঁড়াবে? যদি খুবই ক্ষুদ্র সময়, এত ক্ষুদ্র সময় যে সেটা প্রায় শূন্যের কাছাকাছি, শূন্যের কাছাকাছি সময়, এত কম সময়ে সরণ যদি হয় dx, dt সময়ে dx সরণ হলো, তাহলে dx বাই dt বা dx dt যেটাকে বলছি, এই ইয়েটাকে বলা হচ্ছে, রাশিটাকে বলা হচ্ছে বা এই অনুপাতটাকে বলা হচ্ছে ওই কণাটির সেই মুহূর্তে বেগ, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি তাৎক্ষণিক বেগ, এগুলো গড় বেগ নয়। কিন্তু মনে করছি এই দেখো y = 5x + c, c হলো একটা ধ্রুবক। এখন এর অবকলন করব কার সাপেক্ষে? তাহলে x এর সাপেক্ষে। অবকলন শুরুটা খুব স্লো হতে হয়। x এর সাপেক্ষে অবকলন করে পাই কি রকম? dy dx, বোঝা গেল? লিখবো এটা। তো এইবারে বলো, এইখানে কোন রাশি যদি অবকলন করি, মনে রাখবে ধ্রুবক যদি থাকে তার অবকলন হবে না, সে অপরিবর্তিত আকারে বাইরে চলে আসবে, তারপরে এর অবকলন হবে, তাহলে dx dx এরকম হবে। বা এইটা লেখার সময় এরকম বলতে পারি d dx of 5x, এটাকেও এরকম লিখে দিচ্ছি d dx of y। পরে দেখবে যে এই স্টেপগুলো না লিখলেও চলে, প্লাস d dx of c, ঠিক আছে? তাহলে দেখো y এর পরিবর্তন x এর সাপেক্ষে হয়, তাই জন্য এটা লিখবো dy dx = d dx of 5x, তাহলে 5 ধ্রুবক বাইরে, x এর ডেরিভেটিভ হবে dx আর dx,
এরকম কত ddx অফ x প্লাস এটা 0 কারণ ধ্রুবক রাশি x এর সাপেক্ষে ধ্রুবক রাশির কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা 0 হয়ে গেল। এইটাকে লিখো 5। যদি এর পাওয়ার থাকতো, তাহলে কি তো পাওয়ারটা নামতো, কিন্তু পাওয়ার নাই, dx অফ dx মানে হচ্ছে 1, ঠিক আছে, তাহলে হয়ে গেল উত্তর 5। এটা হচ্ছে প্রথম, এটা প্রথম করে দেখাবো, ঠিক আছে। dy dx তার মানে হচ্ছে dy dx সমান হচ্ছে 5। এই উত্তরটা আপাতত আমাদের হাতে এলো, ঠিক আছে। এটা হলো ফার্স্ট কেস, এগুলো মনে রাখবে, এগুলো বলো। এটা ইনটু নয়, এটার মানেটা হচ্ছে x এর সাপেক্ষে c এর কিরূপ পরিবর্তন হয়। c হলো একটা ধ্রুবক রাশি, c হলো কি ধ্রুবক, তাহলে একটি চলরাশির সাপেক্ষে ধ্রুবক রাশির পরিবর্তন হয়, তাহলে যেহেতু পরিবর্তন হয় না তাই এটাকে 0 লিখলাম। তারপর এটা কি বললো 5, ধ্রুবক রাশির পরিবর্তন হয় না, তার জন্য 5 এখান থেকে বেরিয়ে গেছে। x এর সাপেক্ষে x এর পরিবর্তন 1, ঠিক আছে, এইরকম, ঠিক আছে। এরপরে দেখো আমি এটা একটা করলাম, এগুলো তোমরা ভিডিও যখন দেবো স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। এরপরে আমি এটাকে চেঞ্জ করছি একটু, মনে করলাম এইটাকে y x স্কয়ার প্লাস c দিতেও পারি, নাও দিতে, ছাড়ো, তাহলে আবার লিখছি x এর সাপেক্ষে অবকলন কি হবে জানো, dy dx, তার মানে কি ddx, আর লিখবো কি এদিকটা এরকম করে ব্র্যাকেট দিয়ে ddx অফ x স্কয়ার। এটা কত করব না, মনে রাখবে পাওয়ার যদি থাকে তখন পাওয়ারটা নামে, একটা পাওয়ার কমে, পাওয়ারটা সামনের দিকে নামবে এবং একটা পাওয়ার কমবে। আমি কিন্তু এখানে তোমাদেরকে ডেরিভেটিভ শেখাচ্ছি না, ডেরিভেটিভের ফাংশনগুলো মনে রাখা শেখাচ্ছি, পরিষ্কার কথা। ফিজিক্স পড়ছো, এখানে ডেরিভেটিভ শেখানোর কোনো জায়গা নেই আমাদের, কোনো সময় নেই। এক পাওয়ারটা নামবে, একটা পাওয়ার কমবে, আর এই রাশিটার আরেকবার ডেরিভেটিভ হবে dx অফ x, মনে রাখবে, সমান হলো 2x, আর এটা মানে 1 আছে জানো। তাহলে এবারে dy dx কত আসলো, এইটা। তাহলে প্রথমবার কি শিখলাম, দেখো কতগুলো রুলস, x টু দি পাওয়ার n যদি থাকে, d dx অফ x টু দি পাওয়ার n, মানে এটা y, তোমাদের হিসাবে y ছিল, সমান কি হবে, পাওয়ারটা নামবে, একটা পাওয়ার কমবে, আর কিছু হবে না, কেন, ওই dd dx আসবে যে, এটাতে কোনো লাভ হয় না, বাস বোঝা গেল এটা। আচ্ছা, d dx অফ 5x সমান হবে 5, তোমরা জানো, ঠিক আছে। এটা আমি সরে যাচ্ছি, দেখো স্ক্রিনশট প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে রাখবে। নেক্সট, এটা হলো বর্গের। এরপরে y যদি আমার কি হয় e টু দি পাওয়ার x হয়, আমি আবারও বলেছি আমি ডেরিভেটিভ শেখাচ্ছি না, আমি শুধু কিভাবে মনে রাখতে হবে সেইটুকু শেখাচ্ছি। তাহলে dy dx হলে কি হবে, d dx অফ e টু দি পাওয়ার x হবে, সমান হবে কত, e টু দি পাওয়ার x, এর কোনো পরিবর্তন হয় না। তাহলে নতুন কি শিখলাম, d dx অফ e টু দি পাওয়ার x, x থাকলে এর মাথায় যদি শুধু x থাকে তাহলে আলাদা ব্যাপার, এটা হবে। আর মনে রাখবে এর উপরের রাশিটাকে আবার ডেরিভেটিভ করে e টু দি পাওয়ার x, আর মাথায় যেটা থাকে তার আবার ডেরিভেটিভ হয়,
উপরে যে রাশি থাকে তাহলে হবে e টু দি পাওয়ার x, আর ওটা তো 1 জানা আছে। আচ্ছা, বোঝা গেল? যদি e টু দি পাওয়ার x থাকে তাহলেই এটা হবে। e টু দি পাওয়ার x স্কয়ার থাকলে হবে না, কিন্তু e টু দি পাওয়ার x কিউ থাকলে হবে না। এই যে x কিউ থাকলে এখানে আসবে আবার আরেকবার। যদি এটা e টু দি পাওয়ার x n থাকে, xn, x এর পাওয়ার n, তাহলে কি হবে? এখানে লিখতে হবে x টু দি পাওয়ার n, হলো? তাহলে কি হবে? e টু দি পাওয়ার x টু দি পাওয়ার n, এটা রয়ে গেল। আর x টু দি পাওয়ার n যে পাওয়ার যেটা ছিল, x এর জায়গায় যা বসিয়েছি সেইটার আবার ডেরিভেটিভ হবে। তাহলে কি হবে? n x টু দি পাওয়ার n মাইনাস 1, আর এটার জন্য কি হবে আবার d dx অফ x। আমরা জানি এই ডেরিভেটিভটা মানে এতটা, পাওয়ারটা নামবে, একটা পাওয়ার কমবে। আমি যা বলছি এগুলো বুঝো। আর ভেতরে যে রাশিটাকে আমি মেন ধরেছি, মানে যার সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, সেই রাশিটার পরিবর্তে কি আছে সেইটা ডেরিভেটিভ হবে আবার। তাহলে কি হবে? n x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার x টু দি পাওয়ার n। তাহলে কি হলো? d dx অফ e টু দি পাওয়ার x টু দি পাওয়ার n সমান হলো n মাইনাস 1। এই স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো। নেক্সট, এবারে y যদি সূত্রগুলো, কিন্তু এখানে y দিইনি আমি, কিন্তু একবার y দিয়েছি, মনে রাখার জন্য বলছি তো, তাই অত দিইনি। y ইকুয়াল টু যদি sin থিটা হয় তাহলে কি হবে? তাহলে কি বললাম? sin থিটা, আচ্ছা থিটা বাদ দাও, x, তাহলে dy dx সমান হবে d dx অফ sin x সমান হবে কত? cos x। কি হয় কেন হয় বলবো না, শুধু মুখস্থ রাখবে, এগুলো আমাদের কাজে লাগবে এটুকুই বলবো, ঠিক আছে? তাহলে ফাইনালি আরেকটা সূত্র কি পেলাম? d dx অফ sin x সমান হচ্ছে cos x। যদি এটা cos x হতো তাহলে dx, এটা কি হবে? এর ভিতরে cos থাকতো, তাহলে এটা মাইনাস sin x হতো। কেন হতো, কি হতো আমি এখন বলছি না, আবারও বলছি। তাহলে এটা লিখবে d dx অফ cos x ইকুয়াল টু মাইনাস sin x। এবং তার সঙ্গে আরেকটা জিনিস হয়, d এখানে sin x হওয়ার পরে ভেতরে যে আছে তার একটা ডেরিভেটিভ হয়, এটা লিখি দিই dx by dx। এটাও হয়, এটা আমি লিখিনি, কিন্তু ফাইনালি বের হবে মাইনাস sin x, ঠিক আছে? এইগুলো মোটামুটি মুখস্থ রাখো, কাজে লাগবে। এগুলো মোটামুটি মুখস্থ রাখো, কাজে লাগবে। এরপর স্মৃতিবিজ্ঞানের সমীকরণগুলো আমি প্রমাণ করব। এরপর স্মৃতিবিজ্ঞানের সমীকরণগুলো আমি প্রমাণ করব। তাহলে বোর্ডে যে রাশিগুলো আমি লিখে দিলাম সেই রাশিগুলি পড়বে তোমরা। এই যে এগুলো আশা করব বোর্ডে যে লেখা আছে তার মধ্যে কিছু সিম্বল দেওয়া আছে, তোমাদের হেল্প করবে, তোমাদের কিছুটা হেল্প হবে। এরপর আমি স্মৃতিবিজ্ঞানের সমীকরণগুলো প্রতিষ্ঠা করব বা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। ঠিক আছে? আমি নির্দেশতন্ত্রে তোমাদের দূরত্বের গণনা করার চেষ্টাটা করতে পারি। নির্দেশতন্ত্রে তোমাদের দূরত্ব গণনার চেষ্টাটা আমি করতে পারি। তোমরা বইটা দেখতে পারো, বইয়ে দেখো আমি আগে একবার দেখিয়েছিলাম √x x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার, এটা দেখিয়েছিলাম। তাহলে আমি
দূরত্বের গণনাটা দেখাচ্ছি, তারপরে স্থিতিবিজ্ঞানের সমীকরণ যদি সময় থাকে তাহলে করাবো। তাহলে দেখো এইটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, দুটো অক্ষ আছে। দুটো অক্ষ আছে। দুটো অক্ষ আছে। এইবারে আমরা এই বিন্দু থেকে মনে করলাম এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছি, এইখানে এর ছিল পয়েন্টটা ছিল x1 y1, দেখো এটা আগে হয়েছে x1 y1, আর এর পয়েন্ট হচ্ছে x2 y2। তাহলে কি করব, এই x1 y1 মানে কি x অক্ষ বরাবর x1 দূরত্ব যাও, তারপরে y অক্ষ বরাবর y1 দূরত্ব যাও, ঠিক কি না? এটাই তো ছিল এর পলিসি, যে আগে x অক্ষ বরাবর কিছুটা যাও, তারপরে x অক্ষের সঙ্গে লম্বভাবে y অক্ষের সমান্তরালভাবে y1 দূরত্ব যাও। ঠিক বলেছি কি না? নেক্সট, এইটার রুলটা কি? এইটার রুলটা হচ্ছে x অক্ষ বরাবর x2 দূরত্ব যাও, তারপর y অক্ষ বরাবর y2 দূরত্ব যাও, ঠিক কি না? তাহলে আমরা এখন এইখান থেকে এইটা জুড়ে দিলাম, এই যে x1 y1 বিন্দু থেকে y2 বাহুর উপর লম্ব টানলাম। এইবারে এই দূরত্বটা কত? এই যে এই দূরত্বটা, এটা কত? এটা x2 x1 বলা যেতে পারে, দেখেই তো বলা হচ্ছে। এই x2 থেকে x1 বিয়োগ দাও, তাহলে এটা পাবো তো? ঠিক আছে, এটা মানে এটা। আর এইটুকু দূরত্ব কত? এই যে এইটা y2 থেকে y1 বিয়োগ দাও, y2 y1। তাহলে এই আর এই যে দূরত্বটা, এই যে অতিভুজটা, অতিভুজ মানে কত? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বলা যায়, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে r সমান কি পেলাম? রুট ওভার এটা a, এটা o, এটা b, রুট ওভার ao স্কয়ার প্লাস ob স্কয়ার। অত আমি ক্যালকুলেশন করতে পারবো না। তোমরা বইটাতে দেখবে যে এইভাবে দেখানো হয়েছে, এগুলো লিখতে হবে তোমাদেরকে, যে এখানে ও বিন্দু দিয়ে দিলে এইটাকে সি বিন্দু দিল না, তাহলে এসি স্কয়ার প্লাস সিবি স্কয়ার। আচ্ছা, এটাকে ও বিন্দু দিলাম, দিয়ে বলবে ও এইটা এইটা ওইটা অত অত অত, এইটা x1 ওইটা x1 x2 ইত্যাদি লিখতে হবে। কি পাবে? এসি মানে কত? x2 x1 তার হোল স্কয়ার। সিবি মানে কত? y2 y1 তার হোল স্কয়ার। ঠিক আছে, তো এটা মোটামুটি বোঝানো গেল। এইবারে এইটাই যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে বোঝাতে হবে, ছবিটা একটু জটিল হবে। 3 ডাইমেনশনাল হলে নতুন কিছু নয়, এইখানে আর একটা জুড়ে যাবে z2 z1 তার হোল স্কয়ার, z2 z1 তার হোল স্কয়ার। তো যাই হোক, আমরা আগে এখানে থিটাটা বার করি। থিটা যদি r এবং x অক্ষের সঙ্গে r যে বাহুটা যেটা পেলাম বা দূরত্বটা যেটা পেলাম, সেই ভেক্টরটা, এটা যদি একটা ভেক্টর বলি, এটা x অক্ষের সঙ্গে থিটা কোণ করেছে, তাহলে কি হবে মনে রাখবে, আমরা বলতে পারি x2 x1 সমান r cos থিটা, বলতে পারি কি না? আবার y2 y1 সমান r sin থিটা। দেখো, বুঝে দেখো বলতে পারলে কি না। অতিভুজ cos থিটা সমান ভূমি, এটা ভূমি, ভূমি সমান x2 x1, তাহলে AC
AC সমান x2 x1 আর AC মানে হচ্ছে r cos থিটা। তাহলে এটা বলতে পারি, তাহলে r sin থিটা বাই r cos থিটা 1, এটা 2, তাহলে 2/1 করে কি পাবো, tan থিটা সমান y2 y1 বাই x2 x1 সমান হচ্ছে tan থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত, tan ইনভার্স y2 y1 x1। ঠিক আছে, তাহলে থিটা বার করার পদ্ধতি এটা, মানে এই যে দূরত্বটা এটা x অক্ষের সঙ্গে কত কোণ করেছে এটা নির্ণয় করার পদ্ধতি। x অক্ষের সঙ্গে কত কোণ করেছে দেখো, তোমরা যদি প্রয়োজন হয় স্ক্রিনশট নিতে পারো। 3 ডাইমেনশনে এইটুকু বাড়তি লেখা আছে z2 z1 r = 2। এখানে যেহেতু আমাদের ওইটার সঙ্গে সম্পর্ক নেই, পরিচিত নেই, এখানে ছবির সঙ্গে সম্পর্ক আমাদের নেই, কিন্তু 3 ডাইমেনশনে ওইটুকু বাড়তি হবে। বইয়ে তোমাদের পূর্ণ ছবি দেয়া আছে, যদি পারো একটু দেখে নাও।